আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেউল হক রাজীব, এসএমএ। আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বেস কস্টিং এর পার্ট ওয়ান। অ্যাক্টিভিটি বেস কস্টিং এর পার্ট ওয়ানে আমরা মূলত আলোচনা করব অ্যাক্টিভিটি বেস কস্টিং ডেফিনিশন এবং কিভাবে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মেথডগুলো ক্যালকুলেট করতে পারি, কিংবা এটা থেকে ট্রেডিশনাল যে ওভারহেড অ্যালোকেশন অথবা ট্রেডিশনাল কস্টিং এর সাথে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর পার্থক্য কি সে বিষয়ে আমরা আলোচনা করব। সো অ্যাক্টিভিটি বেস কস্টিং এর যখন আমরা ম্যাথ গুলো পাবো, সেখানে আমরা কিছু শব্দ পাবো, যার মধ্যে হতে পারে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি কস্ট পুল, কস্ট ড্রাইভার। সো অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝি যে 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 কোনো ইভেন্টকে বলতে পারি অ্যাক্টিভিটি। আম, একটা প্রোডাক্ট প্রডিউস করতে বা একটা কোম্পানিতে অনেকগুলো ইভেন্ট হয়, অনেকগুলো ঘটনা হয়, সেগুলো প্রত্যেকটা ঘটনাকে আমরা একটা অ্যাক্টিভিটি বলতে পারি। এবং অ্যাক্টিভিটি কস্ট পুল বলতে বোঝাচ্ছে ওই অ্যাক্টিভিটির যে কস্টগুলো হবে। যদি আমরা একটা কোম্পানির সকল কার্যক্রমকে 5টা অ্যাক্টিভিটি দ্বারা ডিফাইন করি বা 10টা অ্যাক্টিভিটি দ্বারা ডিফাইন করি, যে এই 10 ধরনের কাজ সাধারণত হয়ে থাকে, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যে সে এক্স নামক অ্যাক্টিভিটিতে 100 টাকা খরচ হলো, এই 100 টাকা একসাথে যে এক্স নামক ডিফাইন করাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। অর্থাৎ একটা কস্ট পুলে বা একটা বাকেটে সকল ওই অ্যাক্টিভিটি রিলেটেড কস্ট গুলাকে একুমুলেটেড করা, একসাথে রাখা বা একসাথে করাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল। এবং কস্ট ড্রাইভার দুই ধরনের হতে পারে। একটা হতে পারে ট্রানজ্যাকশন ড্রাইভার কিংবা ডিউরেশন ড্রাইভার। ট্রানজ্যাকশন ড্রাইভার বলতে বোঝাচ্ছে যেটা নাম্বার অফ টাইম এর উপর ডিপেন্ড করা হয়। যেমন হতে পারে নাম্বার অফ বিল সেন্ট আউট টু কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে কতটা বিল দেওয়া হলো, সেই বেসিসে ড্রাইভারটা সেট করাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন ড্রাইভার। ডিউরেশন ড্রাইভার হলো কোনো একটা অ্যাক্টিভিটি করার জন্য কতটুকু টাইম প্রয়োজন হলো, সেটাকে ডিউরেশন ড্রাইভার বলতে পারি। যেমন বলতে পারি যে একটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল বিল তৈরি করতে কতটুকু সময় প্রয়োজন হলো, সেটাকে বলতেছি ডিউরেশন ড্রাইভার। সো এই কস্ট ড্রাইভার গুলো আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং করার সময় প্রয়োজন হয়। সো অ্যাক্টিভিটি বেসড কস্টিং যদি আমরা ওভারঅল বলি যে হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেসড কস্টিং, তাহলে আমরা বলতে পারি এটা একটা মেথড, অ্যাকাউন্টিং এর মেথড, যেখানে অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করা হয় এবং ওই অ্যাক্টিভিটি আইডেন্টিফাই অনুযায়ী অ্যাক্টিভিটির রেট তৈরি করে সেটাকে আমার যে কস্ট অবজেক্ট, সেই কস্ট অবজেক্টে ইনডিরেক্ট কস্টগুলোকে অ্যাসাইন করা হয়। আমরা জানি যে আমার যে ডিরেক্ট কস্টগুলো, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার বা আদার ডিরেক্ট কস্ট, সেগুলো প্রোডাক্টের সরাসরি অ্যাসাইন হয়। যেগুলো ইনডিরেক্ট কস্ট, সেই ইনডিরেক্ট কস্টগুলোকে অ্যাসাইন করার জন্য অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মাধ্যমে আমরা ওই ইনডিরেক্ট কস্টগুলোকেও যে কস্ট অবজেক্ট, সেই কস্ট অবজেক্টে অ্যাসাইন করতে পারি। সো আমরা বলতে পারি অ্যাক্টিভিটি বেসড কস্টিং হলো ইনডিরেক্ট কস্টগুলোকে কস্ট অবজেক্টে অ্যাসাইন করার একটা মেথড, যেটাকে বলতে পারি অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অ্যাক্টিভিটি বেসড কস্টিং ইমপ্লিমেন্ট করতে গেলে সাধারণত এই 5টা স্টেপস ফলো করা হয়। যেখানে স্টেপস নাম্বার ওয়ান, ডিফাইন অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি অ্যাক্টিভিটিস আছে টোটাল প্রোডাক্ট প্রডিউস কিংবা একটা প্রোডাকশনের ফুল অ্যাক্টিভিটিস কিংবা একটা কোম্পানি অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলোকে ডিফাইন করা, সেই অ্যাক্টিভিটি ডিফাইন অনুযায়ী অ্যাক্টিভিটি কস্ট পুল তৈরি করা, এবং সেখানে অ্যাক্টিভিটি মেজার কি হতে পারে সেটা নির্ধারণ করা। এবং যে ওভারহেড কস্ট আছে, কারণ আমরা ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আদার ডিরেক্ট কস্ট সরাসরি কস্ট অবজেক্টে সরাসরি অ্যাসাইন হয়, কিন্তু ওভারহেড কস্টগুলোকে অ্যাসাইন করার জন্যই অ্যাক্টিভিটি বেস কস্টিংটা প্রয়োজন হয়। সেই ওভারহেড কস্টগুলোকে অ্যাসাইন করতে হয় ওই অ্যাক্টিভিটি কস্ট পুল দ্বারা। অর্থাৎ স্টেপ নাম্বার ওয়ানে যে আমরা অ্যাক্টিভিটি কস্ট পুল ঠিক করলাম বা নির্ধারণ করলাম, সেই অ্যাক্টিভিটি কস্ট পুলে কতটুকু ওভারহেড কস্ট যাবে সেটাকে অ্যাসাইন করতে হয়। সেই অ্যাসাইন অনুযায়ী অ্যাক্টিভিটি রেট বের করতে হয়। অ্যাক্টিভিটি রেট দ্বারা আমি যে কস্ট অবজেক্টে এটাকে অ্যাসাইন করতে চাই, সেই কস্ট অবজেক্টে তার অ্যাক্টিভিটি দ্বারা অ্যাপ্লাই করতে হয় এবং সর্বশেষ একটা ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করতে হয়। সো স্টেপ নাম্বার ওয়ান কেমন হতে পারে? যেমন আমরা বলতে পারি স্টেপ নাম্বার ওয়ানে অ্যাক্টিভিটি ডিফাইন করতে হয়, সেই অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাক্টিভিটি কস্ট পুল তৈরি করতে হয় এবং অ্যাক্টিভিটি মেজার থাকতে হয়। যেমন হতে পারে যে একটা কোম্পানিতে এই 5 ধরনের অ্যাক্টিভিটি কস্ট পুল, মূলত 4 ধরনের অ্যাক্টিভিটি কস্ট পুল। এবং যখন কোনো কিছু ডিফাইন না করতে পারে অ্যাক্টিভিটি কস্ট পুল, যে অংশটা ডিফাইন না করতে পারে সেগুলোকে আদারে নিয়ে নেয়। যেমন হতে পারে কাস্টমার অর্ডার, অর্থাৎ অ্যানালাইসিস করে দেখছে যে কাস্টমার অর্ডার নামক কাস্টমার অর্ডারে, অর্থাৎ তার যে ওভারহেড কস্ট হয়, সেখানে একটা বড় অংশ কাস্টমার অর্ডারে যায়। এবং সেকেন্ড হয় প্রোডাক্ট ডিজাইন, অর্ডার সাইজ এবং কাস্টমার রিলেশন, এবং কিছু ডিফাইন করতে পারে না যেটাকে আদার বলতেছে। সো এই যে প্রত্যেকটা হলো এক একটা অ্যাক্টিভিটি কস্ট পুল।
যেমন কাস্টমার অর্ডারের টোটাল কস্ট কত, সেটা একটা কস্ট, সেটা হবে একটা কস্ট পুল। এবং প্রোডাক্ট ডিজাইনের টোটাল কস্ট কতটুকু হবে। এই কাস্টমার অর্ডারকে যখন আমরা মেজার করব, তখন কিসের বেসিসে মেজার করব, এই বেসিসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি মেজার। যেমন কাস্টমার অর্ডারকে আমরা নাম্বার অফ কাস্টমার অর্ডার দ্বারা ডিল করব। যে কাস্টমার অর্ডারের টোটাল কস্টটাকে যখন অ্যাসাইন করব, তখন নাম্বার অফ কাস্টমার অর্ডার, কতজন কাস্টমারকে সে ডিল করছে, সেটাকে ম্যাচ করতে হবে। যেমন প্রোডাক্ট ডিজাইনে হতে পারে নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইন, অর্ডার সাইজে মেশিন আওয়ার, কাস্টমার রিলেশনে নাম্বার অফ অ্যাক্টিভ কাস্টমার, এবং আদার যেহেতু কোনো ডিফাইন নেই, সো এখানে কোনো কাস্টমার অ্যাক্টিভিটি মেজার থাকবে না। সো স্টেপ নাম্বার ওয়ানে আমার অ্যাক্টিভিটি সেট করতে হয়, এবং অ্যাক্টিভিটি কস্ট পুল, অর্থাৎ কোন কোন পুলের আঙ্গিকে, কোন কোন অ্যাক্টিভিটি পুলের আঙ্গিকে আমি আমার কস্টটাকে সেপারেট করতে চাচ্ছি বা অ্যাসাইন করতে চাচ্ছি। এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কস্ট পুলে কি ধরনের মেজার হবে, অর্থাৎ কি ধরনের মেজারমেন্ট বেসিসে আমরা কাজটা করব, সেটাকে সেট করতে হয়। এটা হলো আমার স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু, যেখানে আমরা বলছি যে অ্যাসাইন ওভারহেড কস্ট টু অ্যাক্টিভিটি কস্ট পুল। অর্থাৎ আমরা পূর্বেই বলেছি যে ডিরেক্ট কস্টগুলো সরাসরি প্রোডাক্টে অ্যাসাইন করা যায়, কিন্তু ইনডিরেক্ট কস্টগুলো যেগুলোকে আমরা বলতেছি ওভারহেড কস্ট, সেই ওভারহেড কস্টগুলোকে অ্যাক্টিভিটি কস্ট বলে অ্যাসাইন করে আমার টার্গেট। এই ওভারহেড কস্টগুলো হতে পারে ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং যে ওভারহেড কস্টগুলো আছে, টোটাল ওভারহেড কস্ট, যেমন একটা কোম্পানিতে হতে পারে এক্সাম্পল স্বরূপ যে তার প্রোডাকশন ডিপার্টমেন্টে কিছু ইনডিরেক্ট কস্ট হয়, যেমন ইনডিরেক্ট ফ্যাক্টরি ওএসএস, ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি ইউটিলিটিস, ফ্যাক্টরি বিলিং লিজ। অর্থাৎ টোটাল প্রোডাকশন ডিপার্টমেন্টে তার 10 লক্ষ টাকা খরচ হয়, যেগুলো ইনডিরেক্ট কস্ট। অন্যদিকে পিরিয়ডিক্যাল কস্টের মধ্যে আছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট কস্ট। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে তিনটা ভাগ: অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াজেস, অফিস ইকুইপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিলিং লিস্ট, সব মিলিয়ে 5 লক্ষ 10। এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছে 3 লক্ষ। অর্থাৎ টোটাল ওভারহেড কস্ট হলো 18 লক্ষ 10 হাজার টাকা। এই 18 লক্ষ 10 হাজার টাকা তার ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা তার ইয়ারলি কস্ট। এই টোটাল যে ওভারহেড কস্টটাকে, এই টোটাল ওভারহেড কস্টটাকে আমার টার্গেট হলো এই অ্যাক্টিভিটি কস্ট বলে নিয়ে যাওয়া। অর্থাৎ আমার কোম্পানির রিসার্চ অনুযায়ী আমি দেখলাম যে আমার অ্যাক্টিভিটি কস্ট পুল এই পাঁচটা, মূলত চারটা আর একটা হলো আদার, যেগুলোকে ডিফাইন করতে পারি না। সো এখন টার্গেট হবে, অর্থাৎ সেকেন্ড স্টেপে টার্গেট হলো এই যে টোটাল যে কস্টটাকে, সেই কস্টগুলোর কতটুকু কাস্টমার অর্ডারে যাবে, কতটুকু প্রোডাক্ট ডিজাইন যাবে, কতটুকু অর্ডার ডিজাইনে যাবে, অর্ডার সাইজ কিংবা কাস্টমার রিলেশনে যাবে, সেটাকে নিয়ে যাওয়া। তাহলে স্টেপ নাম্বার ওয়ানে যে কস্ট পুল নির্ধারণ করা হলো, স্টেপ নাম্বার টুতে টোটাল ওভারহেড কস্টকে সেই কস্ট কস্ট পুলে, অর্থাৎ এখানে ইনডিরেক্ট ফ্যাক্টরি ওয়াইজেস কতটুকু কাস্টমার অর্ডারে যাবে, কতটুকু প্রোডাক্ট ডিজাইনে যাবে, সেটাকে সেট করা। সাধারণত পরীক্ষার মধ্যে আমাদেরকে কোনো না কোনো ভাবে ইনফরমেশন দেওয়া থাকবে, যে এই ইনফরমেশন বেসিসে আমরা অ্যাক্টিভিটি কস্ট গুলে এই ওভারহেড কস্ট গুলাকে অ্যাসাইন করতে পারবো। যেমন হতে পারে যে একটা রিসার্চে দেখা গেছে যে এই কোম্পানিগুলা, প্রত্যেকটা কোম্পানি যখন তার এই অ্যাক্টিভিটি কস্ট পুলে, যেমন আমরা বললাম যে পাঁচটা অ্যাক্টিভিটি কস্ট পুল: কাস্টমার অর্ডার, প্রোডাক্ট ডিজাইন, অর্ডার সাইজ, কাস্টমার রিলেশন, এবং যাহার ডিজাইন ডিফাইন করতে পারবে না সেটা চলে যাবে আদারে। সে তার রিসার্চে, তার অভিজ্ঞতা থেকে সে সেট করলো যে প্রোডাকশন ডিপার্টমেন্টে যে ইনডিরেক্ট ফ্যাক্টরি ওয়াজেস হয়, এই ফ্যাক্টরি ওয়াজেসের জন্য যে কস্ট হয়, সেটার 25% কস্ট হয় কাস্টমার অর্ডার ডিল করার জন্য, 40% হয় প্রোডাক্ট ডিজাইনের জন্য, অর্ডার সাইজের জন্য 20%, এবং কাস্টমার রিলেশনের জন্য 10%, আদার 5%। এটা তার কোম্পানি, যে কোম্পানি অ্যাক্টিভিটি বেস কস্টিং করে, সে তার তার এক্সপিরিয়েন্স থেকে সেটা সেট করে যে টোটাল, যেমন ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশনে টোটাল যে কস্ট হবে, সেই টোটাল কস্টের কতটুকু পার্সেন্টেজ। যেমন হতে পারে ফ্যাক্টরি ইউটিলিটিস, সেই ফ্যাক্টরি ইউটিলিটিস যা কস্ট হয়, সে তার এক্সপিরিয়েন্সে দেখলো এই ইউটিলিটিসের কোনো কস্ট কাস্টমার অর্ডারে প্রয়োজন হয় না, অর্থাৎ। এবং কিন্তু প্রোডাক্ট ডিজাইনের 10% কস্ট হতে পারে, অর্ডার সাইজ ডিল করার জন্য 50% কস্ট হতে পারে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে তার যে ইনডিরেক্ট ফ্যাক্টরি কস্ট অথবা ইনডিরেক্ট যে ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং কস্টগুলো আছে, এই ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্টগুলোকে প্রত্যেকটা অর্ডারের জন্য, যেমন ইনডিরেক্ট ফ্যাক্টরি যে 5 লক্ষ টাকা, সেখানে কাস্টমার অর্ডারের কত পার্সেন্ট যেতে পারে, প্রোডাক্ট ডিজাইনের কত পার্সেন্ট যেতে পারে, অর্ডার সাইজে কতটুকু যেতে পারে, সেটা সে তার রিসার্চ থেকে বা সার্ভে থেকে জানবে। সে অনুযায়ী সে এরকম একটা ডিজাইন টেবিল তৈরি করবে। তবে পরীক্ষার এক্সামে সাধারণত এরকম ডিটেলস থাকবে না, সেখানে আমাদেরকে আরো সহজভাবে দেয়া থাকবে। যেমন হতে পারে আরো কিছু এক্সাম্পল দেখতে পারি, যে মার্কেটিং ডিপার্টমেন্টের যে কস্ট আছে 100%, এর মধ্যে কাস্টমার অর্ডারের জন্য 22% কস্ট হবে,
প্রোডাক্ট ডিজাইনের জন্য 8%, অর্ডার সাইজের জন্য 0%। এবং আর যেগুলো আদার আদার মানে সে বলতেছে যে এই চারটার কোনো একটা কস্টগুলো সে যাবে না, সেগুলো অন্য কোনোভাবে যেটা আপনার মিসেলেনিয়াস বা আদার কস্টে যেতে পারে। তাহলে স্টেপ নাম্বার ওয়ানে স্টেপ নাম্বার ওয়ানে আমরা দেখলাম যেখানে অ্যাক্টিভিটি কস্ট যেখানে ডিফাইন করলো অ্যাক্টিভিটিকে। স্টেপ নাম্বার টুতে গিয়ে স্টেপ নাম্বার টুতে গিয়ে ওভারহেড কস্টকে ওভারহেড কস্টগুলোকে আহ, আহ, যে টোটাল ম্যানুফ্যাকচার বা নন ম্যানুফ্যাকচার ওভারহেড কস্টগুলোকে সেই অ্যাক্টিভিটি কস্টগুলো অ্যাসাইন করা হলো, সেটা তার এক্সপিরিয়েন্স থেকে। সেটা হতে পারে যে পার্সেন্টেজ আকারে সে অ্যাসাইন করলো, সেটার অ্যামাউন্ট এমন হতে পারে। আমরা পূর্বেই বলছি যে আমাদের টার্গেট হলো অ্যাক্টিভিটি কস্টগুলো, এই যে টোটাল যে আমাদের ম্যানুফ্যাকচার এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেগুলোকে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টে 4 ধরনের কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ 3 ধরনের, কিন্তু মার্কেটিংয়ে 2 ধরনের। এই যে মোট 9 ধরনের কস্ট আছে, এই 9 ধরনের কস্টকে আমরা 5টা কস্ট পুলে নিব। অর্থাৎ কাস্টমার অর্ডারের টোটাল কস্ট কত, প্রোডাক্ট ডিজাইনে কত, অর্ডার সাইজে কত, কাস্টমার রিলেশনে কত এবং আদারে কত। যেমন ইনডিরেক্ট ফ্যাক্টরি ওয়াইজেস যদি আমরা বলি, যেখানে আমাদেরকে এখানে বলা হয়েছে ইনডিরেক্ট ফ্যাক্টরি ওয়াইজেস টোটাল হলো 5 লক্ষ টাকা। এবং ইনডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেডের ওয়াইজেস এর বলা আছে কাস্টমার অর্ডারে 25% যাবে, এই জন্য 5 লক্ষের 25% হলে 1,25,000। এবং বলা আছে প্রোডাক্ট ডিজাইনে 40%, সো 5 লক্ষের 40% হলে 2 লক্ষ টাকা। বলা আছে অর্ডার সাইজে 20%, সো 5 লক্ষের 20% হলো 1 লক্ষ টাকা। এবং কাস্টমার রিলেশনে বলা আছে 10%, 5 লক্ষের 10% 50,000 টাকা। এবং আদারে বলা আছে 5%, সো 5 লক্ষের 5% হলো 25,000 টাকা। অর্থাৎ টোটাল হবে 5 লক্ষ টাকা। তার মানে এই প্রত্যেকটা যে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, সে যেখানে যত পার্সেন্ট যাওয়া প্রয়োজন, অর্থাৎ সে ইনফরমেশন যদি পরীক্ষা থাকে সেটা অবশ্যই ইনফরমেশন দিয়ে থাকবে। হ্যাঁ, আর না দেয়া থাকলে কোনো না কোনো ভাবে আহ, হয়তো বা ডিরেক্ট ইনফরমেশন দেয়া থাকতে পারে, অথবা এইভাবে এই টাইপের ইনফরমেশন দেয়া থাকতে পারে, কিংবা প্রশ্নই বলে দিবে যে কাস্টমারের জন্য এত টাকা কস্ট হলো। সেটা যেভাবে থাকুক আমরা করতে পারবো। সো এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা কস্টকে সে তার পার্সেন্টেজ অনুযায়ী এই 5টা কস্টগুলো নিয়ে গেল। যেমন আমরা আরেকটা দেখতে পারি, যেমন মার্কেটিং ওয়াইজেস এন্ড স্যালারিতে টোটাল ছিল 2,50,000 টাকা। এবং এখানে বলা আছে মার্কেটিং ওয়াইজেস এন্ড স্যালারিতে কাস্টমার অর্ডার 22%। তো এই 2,50,000-এর 22% হলো 55,000 টাকা। অন্যদিকে বলা আছে প্রোডাক্ট ডিজাইনে 8%, সো 2,50,000-এর 8% হলো 20,000 টাকা। কিন্তু আমরা দেখব যে অর্ডার সাইজ 0%, অর্থাৎ তারা মনে করতেছে যে মার্কেটিং যে ওয়াজেস স্যালারি দেওয়া যাচ্ছে সেখানে অর্ডার সাইজে কোনো কস্ট প্রয়োজন নাই, এই জন্য 0%। সো আমরা দেখি 2,50,000-এর 0%, 0 টাকা, 0 টাকা। এবং কাস্টমার রিলেশন 60%, 2,50,000 60% হলো 1,50,000। এবং আদার যে কস্টটাকে সরাসরি এই চারটা পুলে ডিফাইন করতে পারে না, 10%, এই জন্য 2,50,000 10% হলো 25,000 টাকা। প্রত্যেকটা এইভাবে অ্যাপ্লাই করে সো সে কাস্টমার অর্ডারের টোটাল কস্ট 3,20,000, প্রোডাক্ট ডিজাইনে 2,52,000, অর্ডার সাইজ 3,80,000, কাস্টমার রিলেশনে 3,67,500, আদারে 4,90,500। অর্থাৎ টোটাল যে 18,10,000 টাকাকে 5টা কস্ট পুলে সে সেপারেট করলো। যেটা আমরা বলছিলাম যে এই 5টা কস্ট পুল, অর্থাৎ 4টা কস্ট পুল ডিফাইন এবং আরেকটা আনডিফাইন কস্ট পুলে টোটাল যে তার 18,10,000 টাকাকে সেগুলো নিয়ে গেল। অর্থাৎ এখন আর এই ডিপার্টমেন্ট ওয়াইজ যে প্রোডাকশন, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং ডিপার্টমেন্ট এভাবে আলাদা কোনো কস্টগুলো থাকতেছে না, সরাসরি সেগুলো কস্ট পুলে চলে যাচ্ছে। সেই কস্ট পুলে, অর্থাৎ তার মানে স্টেপ নাম্বার টুতে আমরা কি করলাম, অ্যাক্টিভিটি কস্ট পুলে ওভারহেড কস্টটাকে অ্যালোকেট করে দিলাম। অর্থাৎ টোটাল ওভারহেড কস্টকে আমার যে অ্যাক্টিভিটি কস্ট পুল ঠিক করব সেই অ্যাক্টিভিটি কস্ট পুলে অ্যালোকেট করলাম। পরবর্তীতে স্টেপ নাম্বার থ্রিতে স্টেপ নাম্বার থ্রিতে অ্যাক্টিভিটি রেট অ্যাক্টিভিটি রেটটাকে অ্যাক্টিভিটি রেট ক্যালকুলেট করতে হবে। অ্যাক্টিভিটি রেট ক্যালকুলেট করতে হয় কিভাবে? অ্যাক্টিভিটি রেটের ফর্মুলা হলো উপরে টোটাল কস্ট, নিচে টোটাল অ্যাক্টিভিটি। অর্থাৎ প্রত্যেকটা কাস্টমার অ্যাক্টিভিটি পুল, আমরা বলছিলাম আমাদের মোট 5টা পুল, এই 5টা পুলের টোটাল কস্ট যেটা আমরা বের করছি এখানে, টোটাল কস্ট, এই টোটাল কস্টকে টোটাল অ্যাক্টিভিটি দ্বারা, অর্থাৎ ওই কোম্পানির টোটাল যে অ্যাক্টিভিটি, ওই যে অ্যাক্টিভিটি মেজার দ্বারা, আমরা বলছিলাম কাস্টমার অর্ডার, নাম্বার অফ অর্ডার, প্রোডাক্ট ডিজাইন, নাম্বার অফ ডিজাইন, অর্ডার সাইজে, মেশিন আওয়ার, কাস্টমার রিলেশন, নাম্বার অফ কাস্টমার, এই বেসিসে, অর্থাৎ যে অ্যাক্টিভিটি মেজার আমরা স্টেপ নাম্বার ওয়ানে সেট করছি, সেই অর্থাৎ কোম্পানির এই 18,10,000 টাকা খরচ হওয়ার জন্য টোটাল কতটা কাস্টমার অর্ডার ডিল করছে, কতটা প্রোডাক্ট ডিজাইন ডিল করছে, কতজন, কত মেশিনের অর্ডার সাইজ হচ্ছে, কত কাস্টমার রিলেশন, কাস্টমার সাথে
সে ডিল করছে। এই যে টোটাল অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রত্যেকটা পুলের সাথে যে অ্যাক্টিভিটি সম্পর্কিত, টোটাল কস্টের সাথে টোটাল অ্যাক্টিভিটিকে ডিভাইড দিলে আমরা পেয়ে যাব অ্যাক্টিভিটি রেট। তাহলে স্টেপ নাম্বার থ্রিতে টোটাল কস্টকে টোটাল অ্যাক্টিভিটিতে ভাগ দিয়ে আমরা পাবো অ্যাক্টিভিটি রেট। টোটাল কস্ট হলো তার ওই নির্দিষ্ট সময়ে যে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্টগুলোকে টোটাল অ্যাক্টিভিটি কস্ট পুলে সেপারেট করে সে অ্যাক্টিভিটির মেজার অনুযায়ী টোটাল যে তার অ্যাক্টিভিটি এবং টোটাল কস্ট এই দুটাকে কম্পেয়ার করে অ্যাক্টিভিটি রেট। অর্থাৎ 3,20,000 ভাগ 1 লক্ষ, অর্থাৎ 320 টাকা পার অর্ডার, যেহেতু অর্ডার দিয়ে ভাগ দিছে সো প্রতি অর্ডারে 320 টাকা খরচ হয়েছে। 2,52,000 যেহেতু টোটাল 400 ডিজাইন সে ডিল করছে, তাহলে প্রতি ডিজাইনে 630 টাকা খরচ হয়েছে। 3,80,000 টাকা যদি অর্ডার সাইজে খরচ হয়, 20,000 মেশিন অর্ডার হয়, তাহলে 3,80,000 ডিভাইডেড বাই 20,000, অর্থাৎ প্রতি মেশিন অর্ডারে 19 টাকা খরচ হয়েছে। এবং আদার যেহেতু আনডিফাইন্ড, সেহেতু এটা টোটাল কস্ট হবে, কোনো অ্যাক্টিভিটি নাই, নট অ্যাপ্লিকেবল, এটাকে আমরা অ্যালোকেট করতে পারি নাই। এইভাবে অ্যাক্টিভিটি রেট বের করতে হয়। এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পারি। যেমন ম্যাটেরিয়াল, লেবার এবং শিপিং কস্ট আমরা বলছি, যেগুলো ডিরেক্ট কস্ট, সেগুলো সরাসরি তার প্রোডাক্টে, যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্টে সরাসরি অ্যাসাইন করা যায় ডিরেক্ট কস্ট। যেগুলো ইনডিরেক্ট কস্ট, অর্থাৎ আমাদের মনে আছে নিশ্চয়ই ম্যানুফ্যাকচার এবং নন ম্যানুফ্যাকচার মোট 18,10,000 টাকা ওভারহেড করছিল। এই ওভারহেড কস্টগুলোকে অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী করতে গেলে আমাদের প্রথমত 5টা কস্ট পুলে কোন কস্ট পুলে কত টাকা আমরা পূর্বেই নির্ধারণ করেছিলাম। কাস্টমার অর্ডারে 3,20,000, প্রোডাক্ট ডিজাইনে 2,52,000, অর্ডার সাইজে 3,80,000, এভাবে 5টা কস্ট বলে টোটাল টাকা। সে অনুযায়ী সেকেন্ড স্টেজে আমরা, ফার্স্ট স্টেজে আমরা কস্ট বলে টোটাল কতটুকু কস্ট বলে টাকা যাবে সেটা ঠিক করি। সেকেন্ড স্টেজে প্রত্যেকটা মেজার অনুযায়ী, তার অ্যাক্টিভিটি অনুযায়ী, টোটাল অ্যাক্টিভিটি অনুযায়ী পার মেজারমেন্টে, পার অর্ডার, পার ডিজাইন, অর্থাৎ পার মেজারে কতটুকু টাকা নির্ধারণ হবে সেটা ঠিক করি। কিন্তু যেটা আদার, যেটা আমরা ডিফাইন করতে পারি না, যেটার কোনো মেজারমেন্ট নাই, সে আদার গুলাকে আনঅ্যালোকেটেড থাকে। তাহলে আমরা দেখলাম যে আমার যে ম্যানুফ্যাকচার নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যে 4টা কস্টগুলোর টাকা আমরা ডিফাইন করতে পারি, সেগুলো সরাসরি অ্যাসাইন না হয়ে, যেগুলো ডিরেক্ট কস্টগুলো সরাসরি অ্যাসাইন হয়, কিন্তু এখানে এই 4টা কস্টগুলো সরাসরি অ্যাসাইন না হয়ে সেগুলো অ্যাক্টিভিটি রেট দ্বারা অ্যাসাইন করা হয়। আর যেটা আদার সেটা আনঅ্যালোকেটেড থাকে। এবং স্টেপ নাম্বার থ্রিতে অ্যাক্টিভিটি রেট পেলাম। এবং স্টেপ নাম্বার ফোরে যদি যেখানে আমাদের আহ, যদি এমন একটা সিচুয়েশন থাকে, দুইটা কোম্পানি, যেমন স্ট্যান্ডার্ড একটা কোম্পানি এবং কাস্টমার কম্পাস হাউজিং একটা কোম্পানি, এই দুইটা কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন বেসিসে কত টাকা কস্ট অ্যাসাইন হবে সেটা বের করতে বলা হয়েছে। যেমন হতে পারে, যেমন স্ট্যান্ডার্ড স্টেনসিয়ন্স কোম্পানি বলা হচ্ছে, দিস প্রোডাক্ট লাইন ডাজ নট রিকোয়ার এনি নিউ ডিজাইন রিসোর্স। অর্থাৎ এই কোম্পানির এই স্ট্যান্ডার্ডের, অর্থাৎ এই এই যে কাস্টমার আছে আমার, এই কাস্টমারের প্রোডাক্ট লাইনে তার কোনো ডিজাইন প্রয়োজন হয় না, তার মানে জিরো ডিজাইন। হ্যাঁ, জিরো ডিজাইন, জিরো ডিজাইন। আমরা যেহেতু অ্যাক্টিভিটি কস্টফুল 4টা ঠিক করছিলাম, সেই 4টা অ্যাক্টিভিটিতে 4 ধরনের যে কাজ আছে মেজার অনুযায়ী, সেই কাজগুলোই আমরা দেখবো যে আমার কাস্টমারের প্রয়োজন কিনা। যেমন স্ট্যান্ডার্ড যে কোম্পানি বা কাস্টমার, সেখানে বলা হচ্ছে কোনো ডিজাইনের জন্য কোনো খরচ হবে না। পরবর্তী বছর 30,000 ইউনিট ওয়ার অর্ডার ডিউরিং দ্য ইয়ার, যেখানে কম্প্রেস 600 সেপারেট অর্ডার, অর্থাৎ এখানে বলা হচ্ছে 30,000 ইউনিট অর্ডার হবে, কিন্তু নাম্বার অফ অর্ডার হলো 600। এবং আমাদের মনে আছে যে আমরা যখন অ্যাক্টিভিটি সেট করছিলাম, সেখানে বলছিলাম অর্ডার সাইজ, নাম্বার অফ অর্ডার, যেখানে আমরা বলছিলাম যে কাস্টমার অর্ডার মানে নাম্বার অফ অর্ডার, প্রোডাক্ট ডিজাইন, যেমন আমরা পেলাম জিরো ডিজাইন, কোনো ডিজাইন হয় না, কিন্তু নাম্বার অফ অর্ডার বলা আছে 600 ডিজাইন। তাহলে অর্ডার সাইজ, কাস্টমার রিলেশন, এগুলো আমরা দেখব। তাহলে আমরা পেলাম 600 অর্ডার, জিরো ডিজাইন। তারপরে বলছে যে ইস স্টেনশন রিকোয়ার 35 মিনিটস অফ মেশিন আওয়ার টাইম ফর এ টোটাল 17,500 মেশিন আওয়ার। তাহলে টোটাল 17,500 মেশিন আওয়ার প্রয়োজন। তাহলে আমরা পেলাম ডিজাইন জিরো, কিন্তু অর্ডার লাগবে 600টা এবং মেশিন আওয়ার লাগবে 17,500। তাহলে আমরা মেশিন আওয়ার পেলাম। আমরা জানি মেশিন আওয়ার সাথে অর্ডার সাইজের সাথে মেশিন আওয়ার রিলেশন স্টেপ নাম্বার ওয়ানে আমরা দেখছি। এবং অর্ডার, নাম্বার অফ অর্ডারের সাথে কাস্টমার অর্ডার ডিজাইন রিলেশন, এবং প্রোডাক্ট ডিজাইন, যদি নাম্বার অফ ডিজাইন থাকতো তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করতাম। এখন কিভাবে অ্যাপ্লাই করবো আমরা দেখি। যেমন স্ট্যান্ডার্ড কস্টিং এর অ্যাক্টিভিটি কস্ট, অর্থাৎ আমরা ওভারহেডকে অ্যালোকেট করতেছি। আমরা নিশ্চিত জানি ম্যাটেরিয়াল, আমরা যেগুলো ডিরেক্ট কস্ট সেগুলো সরাসরি অ্যালোকেট করা যায়, যেগুলো ডিরেক্ট কস্ট না সেগুলো নিয়েই আমাদের কাজ। এজন্য এখানে যেমন আমার অ্যাক্টিভিটি কস্ট, কি কি অ্যাক্টিভিটি আছে, এখানে 3টা অ্যাক্টিভিটি রিলিভেন্ট। একটা হলো কাস্টমার অর্ডার, যেখানে বলা আছে 600 কাস্টমার অর্ডার, অর্থাৎ এই কাস্টমারের যখন আমি ডিল করব,
তার যখন আমার টোটাল কস্ট কত হলো, তখন আমাদের অ্যাক্টিভিটি হলো 600 অর্ডার। প্রোডাক্ট ডিজাইনে বলা আছে জিরো ডিজাইন, কোনো ডিজাইনের প্রয়োজন হয় না। অর্ডার সাইজ যেহেতু মেশিনে অর্ডারের সাথে সম্পর্কিত, যেহেতু আমি যখন অ্যাক্টিভিটি সেট করছিলাম, অ্যাক্টিভিটি কস্ট সেট করছিলাম, তখন মেজারে বলছিলাম এটা মেশিন অর্ডারের সাথে সম্পর্কিত। এবং বলা হচ্ছে এই স্ট্যান্ডার্ডকে ডিল করতে টোটাল 17,500 মেশিন আওয়ার প্রয়োজন হবে। তাহলে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি পেয়ে গেলাম। এবং আমরা জানি, আমরা স্টেপ নাম্বার 3-তে অ্যাক্টিভিটি রেট বের করছি, যেখানে আমরা বলছি পার অর্ডারে 320 টাকা প্রয়োজন হবে। এই যে পার অর্ডারে 320 টাকা, এই জন্য এখানে আমরা এই পার অর্ডারে 320 টাকা সেট করলাম অ্যাক্টিভিটি রেট। পার ডিজাইনে 630, পার মেশিন অর্ডারে 19, যেটা আমরা স্টেপ নাম্বার 3-তে সেট করছি। তার মানে স্টেপ নাম্বার 3 থেকে অ্যাক্টিভিটি রেট নিব, এবং এবং যে অ্যাক্টিভিটি গুলোর উপর অ্যাসাইন করতে চাই সেই অ্যাক্টিভিটি গুলো লিখবো। তখন আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং হবে অ্যাক্টিভিটি রেট ইন্টু অ্যাক্টিভিটি। অর্থাৎ 320 যদি পার অর্ডারের কস্ট হয়, তাহলে টোটাল অর্ডার হলো 600 অর্ডার, অর্থাৎ টোটাল কস্ট হবে 1,92,000। 630 যদি পার ডিজাইন হয়, জিরো ডিজাইন তার মানে জিরো কস্ট। 19 টাকা যদি পার মেশিন আওয়ার হয়, 17,500 মেশিন আওয়ার, 19 ইন্টু বা মাল্টিপ্লাই ইন্টু 17,500, অর্থাৎ 3,32,500। অর্থাৎ টোটাল অ্যাক্টিভিটি বেস কস্টিং হলো 5,24,500। টোটাল 5,24,500। সেম ভাবে আমরা যদি কাস্টমার কম্পেস হাউজিং করি, সেখানে আমরা দেখবো দিস ইজ এ কাস্টমার প্রোডাক্ট দ্যাট রিকোয়ার নিউ ডিজাইন রিসোর্স, অর্থাৎ নতুন ডিজাইন প্রয়োজন হবে। এবং বলা হচ্ছে 400 অর্ডার ফর কাস্টম কম্পেস হাউজিং, অর্ডার ফর দিস প্রোডাক্ট আর প্লেস সেপারেটলি। তার মানে 400 অর্ডার। এই জন্য এখানে যখন আমরা পরেরটার কম্পেস হাউজিং এর কাজ করব, তখন 400 অর্ডার পাবো। নাম্বার অফ অর্ডার হলো 400 অ্যাক্টিভিটি। এবং 400 কাস্টম ডিজাইন, অর্থাৎ ডিজাইন 400, যেখানে পূর্বে ছিল ডিজাইন জিরো। বাট এখানে 400টা ডিজাইন প্রয়োজন হবে, এই জন্য ডিজাইন হবে অ্যাক্টিভিটি 400 ডিজাইন। এবং মেশিন আওয়ার বলা আছে 2,500 মেশিন আওয়ার, এই জন্য 2,500 মেশিন আওয়ার। অর্থাৎ তার অ্যাক্টিভিটি গুলো নিয়ে আসলাম, এই অ্যাক্টিভিটির সাথে যে স্টেপ নাম্বার 3-তে যে অ্যাক্টিভিটি রেট পেলাম, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 320 পার অর্ডারে হলে, তার যেহেতু 400 অর্ডার প্রয়োজন হয়েছে, টোটাল কস্ট হবে 400 মাল্টিপ্লাই 320, অর্থাৎ 1,28,000 টাকা। প্রোডাক্ট ডিজাইনে পার ডিজাইনে যদি 630 টাকা খরচ হয়, টোটাল 400 ডিজাইন তার প্রয়োজন হয়েছে, তাহলে কস্ট হবে 2,52,000। একইভাবে অর্ডার সাইজ, অর্থাৎ টোটাল 4,27,500 পেলাম। তাহলে আমরা দেখলাম স্টেপ নাম্বার 4-এ আমরা যে অ্যাক্টিভিটি রেট পেলাম কোম্পানির, সেই অ্যাক্টিভিটি রেটকে অ্যাপ্লাই করি, যেই কাস্টমারের প্রয়োজন হবে সেখানে অ্যাপ্লাই করি, তার অ্যাক্টিভিটি দ্বারা, স্পেসিফিক অ্যাক্টিভিটি দ্বারা তাকে অ্যাপ্লাই করি। সেই অনুযায়ী আমরা কস্টটাকে অ্যাসাইন করি, ওভারহেড কস্টটাকে অ্যাসাইন করি। আমার যে অবজেক্ট, কস্ট অবজেক্ট আছে, হতে পারে সেটা কাস্টমার, হতে পারে প্রোডাক্ট, যে কস্ট অবজেক্ট আছে সেই কস্ট অবজেক্টে ওই অ্যাক্টিভিটি রেটটাকে অ্যাপ্লাই করি তার অ্যাক্টিভিটি দ্বারা। এটা যদি আমরা সামারি করি, আমরা যে পূর্বে যে কাজটা করছি সেটা সামারি করতে পারি। যেমন দুইটা আমাদের ছিল, স্ট্যান্ডার্ড এবং কাস্টমার কম্পাস হাউজিং। যেখানে আমরা সামারি করলে কাস্টমার অর্ডারে 1,92,000 টাকা, এই যে 1,92,000, যেখানে কাস্টমার প্রোডাক্ট ডিজাইনে জিরো, অর্ডার সাইজে 3,32,500, অর্ডার সাইজে জিরো, প্রোডাক্ট ডিজাইনে জিরো, অর্ডার তারপরে 3,32,500, অর্থাৎ টোটাল 5,24,500। এবং কাস্টম কম্পেস হাউজিং এ টোটাল 4,27,500। এটাকে আমরা টোটাল করলে পাবো 9,52,000 টাকা। কিন্তু নিশ্চিতভাবে মনে আছে আমাদের যে টোটাল আমাদের ম্যানুফ্যাকচারিং এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 18,10,000 টাকা। তার মানে আমরা অ্যাসাইন করতে পারছি 9,52,000 টাকা। বাকি টাকাটা আমরা অ্যাসাইন করতে পারি না। তো যেটা আমরা অ্যাসাইন করতে পারি না, সেটাও আমাদেরকে দেখাই দিতে হবে, যে ওভারহেড কস্ট নট অ্যাসাইন টু প্রোডাক্ট। যেমন আদারটাকে আমরা অ্যাসাইন করতে পারি না, এবং কাস্টমার রিলেশন, এই কাস্টমারের সাথে এই স্ট্যান্ডার্ড এবং কাস্টমারের সাথে কোনো সম্পর্কিত ছিল না, এই জন্য এটাকে আমরা অ্যাসাইন করতে পারি না। অর্থাৎ যা অ্যাসাইন করতে পারি না তার ডিরেক্ট আমাদের টোটালে চলে যাবে। 3,67,000 এবং 4,90,000, সব মিলে আমাদের টোটাল হবে 18,10,000 টাকা। যেমন কাস্টমার রিলেশন, আমাদের নিশ্চয়ই মনে আছে যে কাস্টমার রিলেশন আমাদের একটা কস্ট আমরা পেয়েছিলাম, যেখানে 3,67,000 এবং আদার ছিল 4,90,500। এই দুইটা কস্টকে আমরা, যেহেতু এখানে কোনো অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত না, যেহেতু সম্পর্কিত না, সেহেতু এই জন্য এটাকে অ্যাসাইন করতে পারি না, এই জন্য এটা আনঅ্যাসাইন হিসাবে, অর্থাৎ নট অ্যাসাইন হিসাবে আলাদাভাবে রিপোর্ট করতে হবে টোটালের ঘরে। এভাবে আমরা স্টেপ নাম্বার 4 করব। স্টেপ নাম্বার 5-এ আমাদের ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করতে হবে। স্টেপ নাম্বার 5-এ ম্যানেজমেন্ট রিপোর্টটা হয় এরকম, যে আমার প্রোডাক্ট মার্জিন কত হলো। তো প্রোডাক্ট মার্জিন যখন আমরা বলবো, তখন এটা রেভিনিউ এবং এর সাথে কস্ট জড়িত। তো নিশ্চিতভাবে আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন হতে পারে এই দুইটার যে সেলস এত,
দুইটা সেলস এত 26,60,000 এবং 5,40,000 টোটাল সেলস, এবং ডিরেক্ট কস্ট গুলো দেওয়া আছে। ডিরেক্ট কস্ট গুলো প্রোডাক্টের ডিরেক্ট কতটুকু প্রয়োজন হয়েছে সেটা বলে দেওয়া থাকে। এবার স্ট্যান্ডার্ডের জন্য ডিরেক্ট মেটেরিয়াল এত, ডিরেক্ট লেবার এত, শিপিং এত। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ডের বের করি যে এটার এটার প্রোডাক্ট মার্জিন কত, তাহলে সেলস থেকে মাইনাস করব সবগুলা ডিরেক্ট কস্ট এবং ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, শিপিং কস্ট। এর বাইরে আমার যে কস্টগুলোকে আমরা এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টের মাধ্যমে, অর্থাৎ ওভারহেডের যে কস্ট, ম্যানুফ্যাকচার নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আমরা ক্যালকুলেট করছিলাম সেটা মাইনাস করব। যেখানে আমাদের স্ট্যান্ডার্ডের জন্য সম্পর্কিত ছিল কাস্টমার অর্ডার, প্রোডাক্ট ডিজাইনে 0 ছিল, অর্ডার সাইজে 3,32,500 ছিল। সবগুলোকে মাইনাস করে যেটা পাবো এটা হলো আমার প্রোডাক্ট ডিজাইন। এই 1,92,000, তারপর 3,32,500 আমরা এখান থেকে পেয়েছি, 1,92,000 এবং 3,32,500। তাহলে আমরা ম্যানেজমেন্ট রিপোর্টে আমরা কি করি, সেলস থেকে কস্ট গুলোকে বাদ দিই। কস্ট বলতে এখানে ডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট বলতে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং শিপিং কস্ট। এর বাইরে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মাধ্যমে যে ওভারহেডটাকে অ্যালোকেট করলাম অ্যাক্টিভিটি বেস কস্ট দ্বারা, সেই স্পেসিফিক স্ট্যান্ডার্ডের জন্য কতটুকু, কাস্টম কম্পাসের জন্য কতটুকু, সেটাকেও মাইনাস করবো। তাহলে আমরা পেয়ে যাব প্রোডাক্ট মার্জিন, যেটা পেলাম 9,06,250, এবং কাস্টম কম্পাসে নেগেটিভ ফিগার অর্থাৎ 49,500 নেগেটিভ ফিগার পেলাম, যেটা আমরা এইভাবেও অ্যাসাইন করতে পারি যে সেলস এত, টোটাল কস্ট এত, প্রোডাক্ট মার্জিন দুইটা, একটা পজিটিভ পেয়েছিলাম একটা নেগেটিভ পেয়েছিলাম, সব মিলে হলো 8,56,750। এটা হলো প্রোডাক্ট মার্জিন। এবং এই প্রোডাক্ট মার্জিন থেকে আমাদের যেই টাকাটা আমরা অ্যাসাইন করতে পারি না সেই টাকাটাকে মাইনাস করব। নিশ্চয়ই আমাদের মনে আছে কাস্টমার রিলেশন, যেটা আমরা অ্যাসাইন করতে পারি না, এই দুইটার সাথে কোনো অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত ছিল না, এই জন্য অ্যাসাইন করতে পারি না, সেটাকে মাইনাস করবো টোটাল থেকে, আদার মাইনাস করব। সব মিলিয়ে মাইনাস করলে টোটাল আমার নেট অপারেটিং লস হবে 1,250। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি দেখতেছি 9,06,250, একটাতে প্রফিট আর একটাতে লস 49,500, এবং সর্বশেষ নেট অপারেটিং লস হলো 1,250। যদি আমরা এই কাজটাকে আমরা যদি ট্রেডিশনাল সিস্টেমে করতে চাই, ট্রেডিশনাল সিস্টেমে করতে চাই, যে আমরা তখন যেটা করলাম সেটা হলো আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং। এবং আমরা জানি ওভারহেড, আমরা অলরেডি বলেছি যে আহ, আমাদের যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আদার ডিরেক্ট কস্ট সরাসরি অ্যাসাইন করা যায়, কিন্তু ওভারহেডকে আমরা সরাসরি অ্যাসাইন করতে পারি না, তখন আমরা সহযোগিতা নিই অ্যাক্টিভিটি বেস কস্টিং। এর বাইরেও আমরা ট্রেডিশনাল ট্রেডিশনাল ওয়েতেও এটাকে অ্যাসাইন করতে পারি। যেমন যেমন ট্রেডিশনাল ওয়েতে কি করা হয়, একটা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট তৈরি করা হয়, সেই প্রি ওভারহেড রেট অনুযায়ী অ্যাপ্লাই করা হয়। হতে পারে আমাদের টোটাল এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করা হয় এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে, এস্টিমেটেড মেশিন আওয়ার কিংবা লেবার আওয়ার কিংবা অন্য বেস ধরে। এই প্রশ্নে আমরা একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি 10 লক্ষ হয় এবং টোটাল এস্টিমেটেড বাজেটেড মেশিন আওয়ার যদি 20,000 হয়, তাহলে পার মেশিন আওয়ারে হবে 50 টাকা। তাহলে এই মেশিনে পার মেশিন আওয়ারকে ট্রেডিশনাল সিস্টেমে অ্যাপ্লাই করা হয়। যেখানে স্ট্যান্ডার্ডে 17,500 মেশিন আওয়ার ব্যবহার হয়েছিল, কাস্টম কম্পাসে 2,500 মেশিন আওয়ার ব্যবহার করেছিল, যেটা আমরা পূর্বে দেখেছিলাম। এই যে 17,500 মেশিন আওয়ার, 2,500 মেশিন আওয়ার, তাহলে 17,500 মেশিন আওয়ারে প্রতি মেশিন আওয়ারে 50 টাকা করে, 8,75,000 টাকা। 2,500 মেশিন আওয়ার প্রতি মেশিন আওয়ারে 50 টাকা করে, 1,25,000 টাকা। অর্থাৎ ট্রেডিশনাল কস্টিং এ কোনো অ্যাক্টিভিটি কস্ট বের করা হয় না, সেখানে কস্ট পুল বের করে না, সেখানে একটা রেট বের করা হয় এবং এটা খুবই সিম্পল। সেই রেটটাকে ওই ওই বেস দ্বারা অ্যাপ্লাই করা হয়। যেমন এখানে 50 টাকা রেট বের করা হয়েছে পার মেশিন আওয়ার, এবং টোটাল কত মেশিন আওয়ার কোথায় ব্যবহার হয়েছে সেটা অনুযায়ী তাকে অ্যাপ্লাই করে দিয়েছে। অর্থাৎ টোটাল কস্টে 8,75,000 স্ট্যান্ডার্ড, এবং কাস্টমে 1,25,000 টাকা অ্যাসাইন করা হয়েছে। এবং এখানে প্রোডাক্ট মার্জিন বের করা হয় সেলস আগের মতনই। কস্ট অফ গুডস হলে এখানে ডিরেক্ট কস্ট গুলাকে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার লিখা হয়, কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আগে আমরা এই কাজটাকে তার অ্যাক্টিভিটি অনুযায়ী আলাদা করতাম, এখানে সরাসরি রেট দ্বারা অ্যাপ্লাই করে, এই যে 8,75,000, 8,75,000, 1,25,000, 1,25,000, এভাবে করাতে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট মার্জিন 6,15,000, কাস্টমসে প্রোডাক্ট মার্জিন 2,58,000, সব মিলে হলো 8,73,750। এখানে আমাদেরকে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে অ্যালোকেট করা হয়, কিন্তু পিরিয়ডিক্যাল কস্ট গুলাকে আলাদাভাবে দেখাতে হয়, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। সেই অনুযায়ী আমার নেট অপারেটিং লস হলো 1,250। আমরা খেয়াল করলাম যে নেট অপারেটিং লস এখানে 1,250, এখানেও 1,250, কিন্তু পূর্বে স্ট্যান্ডার্ডে পজিটিভ ফিগার আরো বেশি ছিল, যেটা ছিল 9,06,000, কিন্তু কাস্টমসে নেগেটিভ ছিল 49,500, কিন্তু ট্রেডিশনে দেখলাম 2,58,000 টাকা। তার মানে এখানে একটা পার্থক্য তৈরি হলো, যেটাকে আমরা সামারি আকারে বলতে পারি ঠিক এরকম, যে ট্রেডিশনাল সিস্টেম প্রোডাক্ট মার্জিন হয় 6,15,000, যেখানে এবিসি তে হয় 9,06,200, কাস্টম কম্পাসে প্রোডাক্ট মার্জিন হয় 2,58,000, যেখানে এবিসি হয় 49,500। অর্থাৎ একটা পার্থক্য তৈরি দেখা যাচ্ছে। এখানে আমরা একটু দেখবো যে এটা পার্সেন্টেজ আকারে কি ধরনের পার্থক্য হয়, পার্সেন্টেজ আকারে কি ধরনের পার্থক্য হয়। তবে
অ্যাক্টিভিটি বেস কস্টিং এবং ট্রেডিশনাল কস্টিং এর মধ্যে কস্টিং এর মধ্যে যদি বলা হয় যে কোন মেথডটা মোর অ্যাপ্লিকেবল এবং খুব ভালো, তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ সবচেয়ে ভালো রিপোর্টিং হয় এবং মোর একুরেট রেজাল্ট আসে। এবং এই দুইটার মধ্যে পার্থক্য হওয়ার কিছু কারণ আছে, যে কি কারণে ট্রেডিশনাল কস্টিং এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মধ্যে পার্থক্য হয়। প্রোডাক্ট মার্জিন স্ট্রেজে এর একটা অন্যতম কারণ হলো ট্রেডিশনাল কস্টিং এ অল ম্যানুফ্যাকচারিং কস্টকে সে তার প্রোডাক্টে অ্যাসাইন করা হয়, কিন্তু অ্যাক্টিভিটি কস্টে যে অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড শুধু সেই অ্যাক্টিভিটিকে অ্যাসাইন করা হয়। এই কারণে একটা ডিফারেন্স হয়, এছাড়া আর অন্যান্য কারণে ডিফারেন্স হয়। সো আমরা এইভাবে যদি অ্যাক্টিভিটি বেসড করতে পারি, আহ, আহ, আমরা এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 14, যেটা আইসিএমই থেকে প্রণীত, বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং 14, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড গুলো দেখবো। সেখান থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড গুলো দেখি, তাহলে অ্যাক্টিভিটি সম্পর্কে, কস্টিং সম্পর্কে আরো আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।